আমরা ওয়ারের আজকের লাস্ট স্লাইড আর কি, লাস্ট কয়েকটা টপিক দেখাবো। মানে ওয়ারের না, সিমপ্লেক্স মেথডে। দেখো, পোস্ট অপটিমালিটি অ্যানালাইসিস, শ্যাডো প্রাইসিং জিনিসটাকে একটু বুঝতে হবে। স্যার শুরুর আগে একটা প্রশ্ন করি স্যার। জি স্যার, আমরা সিমপ্লেক্স মেথড আমরা তো নরমালি ইন্টারে যেভাবে শিখছিলাম স্যার, ওইটা কি জাস্ট দুইটা ভেরিয়েবলের জন্য, দুইটা জি আননোন ভেরিয়েবল আমরা যদি বের করতে চাই জি তখন আমরা ওইটা অ্যাপ্লাই করতে পারবো। জি আর যখন দুইয়ের অধিক ভেরিয়েবল হবে তখন কি স্যার আমরা ওই সিমপ্লেক্স মেথডই করতে হবে, অন্য কোনো ওয়ে নাই? তখন দুইয়ের অধিক হলে সিমপ্লেক্স মেথডেই করতে হবে। এছাড়া আরো মেথড আছে, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মেথডে করা যায়। তো ম্যাট্রিক্স মেথডে করার চেয়ে সিমপ্লেক্সটা ইজি। ম্যাট্রিক্সও করা যায়। ম্যাট্রিক্স করার জন্য সিমপ্লেক্সের কিছু নলেজ লাগে আর কি। মানে ওই যে তোমরা ঠিক যে আছে স্যার, থ্যাংক ইউ। গ্রাফিক্যাল ভাবে যে সলভ করছো, এরপরে সিমপ্লেক্সটাই সহজ মেথড আর কি তার পরবর্তী মেথডগুলোর মধ্যে। আচ্ছা, আমরা ইনডোর ক্লাস প্রবলেম যেটা দেখছিলাম, যে তিনটা প্ল্যান্ট ছিল, তিনটা প্ল্যান্টের মধ্যে একটা প্ল্যান্ট ছিল 1, সেখানে দুই ধরনের দুই ধরনের টাইপের গ্লাস তৈরি হইতো, গ্লাস ডোর তৈরি হইতো। টাইপ 1 এর গ্লাস ডোর 1 ইউনিট, টাইপ 2 0 ইউনিট। এভাবে যদি করা হয়, অ্যাভেলেবেল ছিল 4 আওয়ার্স। প্ল্যান 2 তে ছিল টাইপ 1 এর জন্য 0 আওয়ার, 2 আওয়ার, 12 আওয়ার্স অ্যাভেলেবেল। টাইপ 3 প্ল্যান 3 তে প্রোডাক্ট 1 এর জন্য ছিল 3 আওয়ার, প্রোডাক্ট 2 এর জন্য ছিল 2 আওয়ার, আর প্রোডাকশন আওয়ার অ্যাভেলেবেল ছিল 18 ঘন্টা। আর প্রফিট পার ব্যাচের ছিল 3000 আওয়ার, $5000 পার আওয়ার, এরকম ছিল। তো এটাকে আমরা মডেল ফর্মুলেট করছিলাম জেড ইকুয়াল টু, যেহেতু প্রফিট কে ম্যাক্সিমাইজ করার জন্য, তাহলে ম্যাক্সিমাইজ জেড 3x1 প্লাস 5x2 সাবজেক্ট টু x1, এই যে প্রথম রিসোর্সের জন্য x1 লেস দ্যান ইকুয়াল 4, এরপরে সেকেন্ড কোএফিসিয়েন্টের জন্য 2x2 লেস দ্যান ইকুয়াল 12, থার্ড ইকুয়েশনের জন্য 3x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল 18। এভাবে করে আমরা মডেল ফর্মুলেট করছিলাম। এরপরে আমরা সিমপ্লেক্স করার জন্য আমরা অগমেন্টেড মেথড বা অগমেন্টেড ফর্মে নিয়ে গেছিলাম মডেলটার ভিতরে স্ল্যাগ ভেরিয়েবলকে অ্যাড করে। তাহলে x1 এর সাথে x3, 2x2 এর সাথে x4, 3x1 প্লাস 2x2 এর সাথে x5, যেহেতু লেস দ্যান ইকুয়াল ছিল সবগুলোতে, আমরা লেস দ্যান ইকুয়ালকে ইকুয়াল করার জন্য আমরা একটা করে স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করে ইকুয়েশনগুলোকে মডিফাই করে অগমেন্টেড ফর্মে নিয়ে গেছিলাম। এছাড়াও আমরা আরো কিছু জিনিস শিখছিলাম। যদি সামারি আকারে বলি, যে এটা যদি লেস দ্যান ইকুয়াল এর পরিবর্তে ইকুয়াল সাইন থাকে, সেক্ষেত্রে আমরা একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করি। লেস দ্যান ইকুয়াল সাইনের পরিবর্তে যদি একটা ইকুয়াল সাইন থাকে, তাহলে আমরা একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করি। আর একটা মেথড শিখছিলাম, যদি গ্রেটার দ্যান ইকুয়াল থাকে, গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে প্রথমে আমরা একটা সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করে সেটাকে ইকুয়াল করি। সারপ্লাস ভেরিয়েবলকে অ্যাড করার পরে, ইকুয়াল করার পরে আমরা আর একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করি। তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে তখন আমরা দুইটা ভেরিয়েবল, এক্সট্রা ভেরিয়েবল নিয়ে আসতাম। একটাকে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল বলি, আর একটাকে আমরা সারপ্লাস ভেরিয়েবল বলি। আরেক ধরনের জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে যে নেগেটিভ রাইট হ্যান্ড সাইড যদি থাকে, তার মানে লেস দ্যান ইকুয়াল সাইন আছে, নেগেটিভ রাইট হ্যান্ড সাইড আছে, তাহলে সেটাকে আমরা জাস্ট গ্রেটার দেন ইকুয়াল করে পজিটিভ রাইট হ্যান্ড সেট করতে পারি। অথবা গ্রেটার দেন ইকুয়াল আছে, সেটাকে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে তখন আমরা পজিটিভ রাইট হ্যান্ড সেট করব। পজিটিভ রাইট হ্যান্ড সেট করার জন্য লেস দেন ইকুয়াল সাইন বা গ্রেটার দেন ইকুয়াল সাইন যাই আসুক না কেন, সেই অনুযায়ী আমরা ওইটাকে মডেলটাকে ফর্মুলেট করব। আরেক ধরনের জিনিস শিখছিলাম, যদি আমাদের মিনিমাইজেশন প্রবলেম থাকে, মিনিমাইজেশন প্রবলেম যদি থাকে, z ইকুয়াল টু 3x1 প্লাস 5x2 যদি মিনিমাইজ হইতো, তখন আমরা যেটা লিখতাম সেটা হচ্ছে যে ম্যাক্সিমাইজ মাইনাস z ইকুয়াল টু মাইনাস 3x1 মাইনাস 5x2। তার মানে মিনিমাইজেশন প্রবলেম থাকলে মাইনাস জেড কে মিনিমাইজ করা, মাইনাস জেড কে ম্যাক্সিমাইজ করা আর জেড কে মিনিমাইজ করা সেম।
আরেক ধরনের আমরা শিখছিলাম যে আমরা যখন আর্টিফিশিয়াল ভেরিয়েবল যখন অ্যাড করি তখন আমরা সেটাকে বিগ এম মেথড দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। আহ, আমরা একটা অবজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে বিগ এম একটা লার্জার একটা ভ্যালু নিয়ে আসি, সেটা দিয়ে আমরা সলভ করতে পারি। আমরা আর একটা মেথড শিখছিলাম, সেটাকে আমরা বলতেছিলাম যে টু ফেজ মেথড। মানে সিমপ্লেক্স এর মধ্যেই আরেকটু অ্যাডভান্স শিখছিলাম যে টু ফেজ মেথড। প্রথমে হচ্ছে যে যখন অবজেক্টিভ ফাংশনে যখন এম এর টার্ম গুলো চলে আসে, তখন এম এর টার্ম গুলোকে আলাদাভাবে অপটিমাইজ করা, আর হচ্ছে এম এর টার্ম বাদে বাকি টার্ম গুলোকে অপটিমাইজ করা। তাহলে এই স্টেজ গুলো বা এই ডিফারেন্ট কেস গুলোকে আমরা শিখছিলাম। এখন হচ্ছে পোস্ট অপটিমালিটি অ্যানালাইসিস এর মধ্যে কোন একটা সিমপ্লেক্স মেথডে আমরা একটা সলিউশনে চলে আসলাম। সলিউশনে চলে আসার পরে এরপরে আমরা কি করব? এই ধরনের কেসের ক্ষেত্রে যদি কোনো একটা অপটিমাম সলিউশনে চলে আসে, যেমন এই মেথডটাকে আমরা দেখো অপটিমাম সলিউশনে চলে আসছিল। জেড এর ভ্যালু ছিল 36, x1 এর ভ্যালু ছিল 2, x2 এর ভ্যালু ছিল 6, x3 এর ভ্যালু ছিল 2, x4 আর x5 এই দুইটার ভ্যালু ছিল 0 এন্ড 0। তাহলে 2 6 2 0 0। এখন আমরা এই পোস্ট অপটিমালিটি অ্যানালিসিসের জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটাকে আমরা বলতেছি শ্যাডো প্রাইস। শ্যাডো প্রাইসের ডেফিনেশনটা হচ্ছে আমরা এই জিনিসগুলোকে বলতেছি রিসোর্স, অ্যাভেলেবল রিসোর্স। এই যে 4 12 18। আরেকটু যদি বলি, এই রিসোর্সটা মানে হচ্ছে প্ল্যান্ট অনে এই প্রোডাক্ট 1 আর 2 প্রোডাকশন করার জন্য অ্যাভেলেবল আছে উইকলি 4 ঘন্টা। প্ল্যান্ট 2 তে প্রোডাক্ট 1 আর 2 প্রোডাকশন করার জন্য অ্যাভেলেবল আছে উইকলি 12 ঘন্টা। প্ল্যান্ট 3 তে প্রোডাক্ট 1 আর 2 এই দুইটাকে করার জন্য অ্যাভেলেবল আছে 18 ঘন্টা। তার মানে অ্যাভেলেবল রিসোর্স। তো শ্যাডো প্রাইসটা হচ্ছে কোনো একটা রিসোর্সকে আমি যদি ইনক্রিজ করি, খুব অল্প পরিমাণে যদি ইনক্রিজ করি, স্লাইটলি যদি ইনক্রিজ করি, সেক্ষেত্রে সেই স্লাইটলি ইনক্রিজ মানে একটা ইউনিট যদি ইনক্রিজ করি, তার মানে অ্যাভেলেবল এখানে আছে 4 আওয়ার্স। এটাকে যদি আমি আমার ক্যাপাসিটিটাকে আর 1 ঘন্টা বাড়াই, যে আমি 5 ঘন্টা প্ল্যান্ট অনে কাজ করব। অথবা স্লাইটলি ইনক্রিজ বলতে যদি প্ল্যান্ট 2 এর স্লাইটলি ইনক্রিজ বলি, তাহলে 12 ঘন্টাকে আমি যদি আর 1 ঘন্টা বাড়াই, 13 ঘন্টা যদি করি, তাহলে আমার রেজাল্টটা কি হবে? অথবা প্ল্যান্ট 3 তে যদি 18 ঘন্টার জায়গায় 19 ঘন্টা আমি ইউজ করি এই প্রোডাক্ট 1 আর 2 তৈরি করার জন্য, সেক্ষেত্রে আমার কি চেঞ্জটা হবে? কোথায় চেঞ্জ হবে? এই যে অবজেক্টিভ ফাংশনের মানে প্রফিট পার ব্যাচ, যেটা এই যে z equal to 3x1 plus 5x2, যতটুকু চেঞ্জ হবে সেটাকে আমরা বলতেছি মার্জিনাল চেঞ্জ। সেই চেঞ্জটাকে আমরা বলতেছি শ্যাডো প্রাইস। তার মানে স্লাইটলি মানে স্লাইটলি মানে হচ্ছে 1 ইউনিট চেঞ্জ ইন বিআই মানে রিসোর্সে, অ্যাভেলেবল রিসোর্সে চেঞ্জ করার ফলে আমার যে অপটিমাম সলিউশন পাবো, সেই সলিউশনের ক্ষেত্রে আমার অবজেক্টিভ ফাংশনে কি চেঞ্জটা আসবে, সেই চেঞ্জটাকে আমরা বলতেছি শ্যাডো প্রাইস। আমরা তোমরা ছোটবেলায় যখন ইকোনমিক্স পড়ছো আর কি, সোশ্যাল সায়েন্সের মধ্যে, তখন আমাদের একটা মার্জিনাল ভ্যালু মানে মার্জিনাল কোয়ান্টিটি বা মার্জিনাল প্রাইস এরকম একটা টার্ম ছিল। বাংলায় যে কি বলে ঠিক মনে নাই, হয়তো তোমাদের মনে আছে। সেটা হচ্ছে যে এক্সাম্পল গুলো এরকম ছিল যে মানুষের যখন প্রথম একটা প্রোডাক্টের, ধরো তুমি একটা কোক খাবা, এটা যদি কারো 250 ml হয়, সেইটা ধরো একভাবে মানে সাথে একটা বোতল নিয়ে ইজিলি খেয়ে ফেলতে পারে। এখন এই 250 ml এর জায়গায় যদি হাফ লিটার হয়, হয়তো তার একটু খেতে কষ্ট হবে। প্রথম 250 ml সে যতটুকু পে করে এটা খাওয়ার জন্য এগ্রি করবে, পরের 250 ml এর জন্য কিন্তু সে ওই পরিমাণ আর পে করতে চাবে না, কারণ তার চাহিদা কমে যাবে। এরপরে যদি ধরো সে হাফ লিটারও খেয়ে ফেলছে কোনোভাবে, এরপর যদি তাকে আরো 250 ml খেতে বলা হয়, তখন হয়তো তার হয়তো আর পেটে জায়গাই হবে না। এই কারণে সে ওইটার জন্য আরো কম পে করতে চাবে। মানুষ আরো বেশি কোয়ান্টিটি যদি হয় তখন পে করতে চাবে আরো কম। তার মানে যখন কোয়ান্টিটি ইনক্রিজ করে, মানে ডিমান্ড যখন ফুলফিল থাকে বা একটা সময় ইউজ করার পরে নতুন একটা ইউনিট নিয়ে আসার জন্য যে পরিমাণ পে করার জন্য কাস্টমার রাজি হয়, সেটাকে বলা হচ্ছে মার্জিনাল প্রাইস।
একইভাবে এই ক্ষেত্রেও তাই, যে রিসোর্স 1 ইউনিট পরিমাণ বাড়ানোর ফলে আমার অবজেক্টিভ ফাংশন বা প্রফিটে যে পরিমাণ মার্জিনাল চেঞ্জটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি শ্যাডো প্রাইস। দ্য শ্যাডো প্রাইস ফর রিসোর্স আই, রিসোর্স আই বলতে এই যে প্ল্যান্ট 1 একটা রিসোর্স, প্ল্যান্ট 2 একটা রিসোর্স, প্ল্যান্ট 3 একটা রিসোর্স, এদেরকে আমরা রিসোর্স আই বলতে পারি। তাহলে রিসোর্স আই এর জন্য ডিনোটেড বাই ওয়াই আই স্টার, ওয়াই আই স্টারটাকে আমরা শ্যাডো প্রাইস বলতেছি। তার মানে রিসোর্স আই যদি হয় তাহলে প্ল্যান্ট 1 এর জন্য এটা হবে এরকম ওয়াই 1 স্টার, তার মানে রিসোর্স 1 এর জন্য শ্যাডো প্রাইস। একইভাবে ওয়াই 2 স্টার মানে হচ্ছে রিসোর্স 2 এর জন্য শ্যাডো প্রাইস, তাহলে প্ল্যান্ট 2 এর শ্যাডো প্রাইস। একইভাবে ওয়াই 3 স্টার যদি বলি, ওয়াই 3 স্টার ফর রিসোর্স 3, বা রিসোর্স 3 মানে প্ল্যান্ট 3। The shadow price for resource I denoted by yi star measures the marginal value of the resource. Uh, Example, the rate at which z could be increased. The rate at which z could be increased by slightly increase the amount of the resource bi being made available. এখন available আছে 4, এটাকে slightly increase করে যদি available করা হয়, মানে 4 এর জায়গায় 5 যদি করা হয়, তাহলে z কি পরিমাণ increase হবে সেটাকে আমরা বলতেছি shadow price. The simplex method identifies the shadow price yi dash equal to coefficient of the ith slack variable in the row 0 of the final simplex table. দেখো এখানে কি হচ্ছে, এই যে এই সিমপ্লেক্স টেবুলেশনের মধ্যে রো 0 যেটা, এই যে এটা হচ্ছে রো 0, z এর রো 0, এই রো 0 এর মধ্যে দেখো x3 এর কোএফিসিয়েন্ট 0, x4 এর কোএফিসিয়েন্ট 3/2, x5 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তো এই তিনটা কি আমরা বলতে পারি শ্যাডো প্রাইস। তাহলে x3 কোন ইকুয়েশনে ইউজ হয়েছে, ইকুয়েশন 1 এ, মানে প্ল্যান্ট 1 এর ক্ষেত্রে x3 টা ইউজ হয়েছে, তাহলে x3 এর শ্যাডো প্রাইস হচ্ছে 0। ইকুয়েশন 2 তে ইউজ হয়েছে x4, তাহলে প্ল্যান্ট 2 এর শ্যাডো প্রাইস হচ্ছে 3/2। ইকুয়েশন 3 তে হচ্ছে x5, তাহলে প্ল্যান্ট 3 এর শ্যাডো প্রাইস হচ্ছে 1। এই লাইনটার মিনিং হচ্ছে এটা, the simplex method identifies the shadow price yi dash coefficient of the ith slack variable in the row 0 of the final simplex tabulate. তার মানে ফাইনাল সিমপ্লেক্স টেবুলেশন যেটা বা অপটিমাইজেশন হওয়ার পরে, এটা অপটিমাইজ কেন, কারণ 3/2 আর 1 এই দুইটা ভ্যালু যেহেতু নন নেগেটিভ, তার মানে এটাকে আমরা অপটিমাম বলতেছিলাম। তাহলে এই ফাইনাল টেবুলেশনের মধ্যে আমরা এই যে স্ল্যাক ভেরিয়েবল গুলো x3 x4 x5 এই তিনটা ছিল স্ল্যাক ভেরিয়েবল, স্ল্যাক ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট পাবো সেটাকে আমরা বলবো শ্যাডো প্রাইস। এখন আমরা যদি একটু ক্যালকুলেশনটা দেখে আসি, একটু সবাই যদি একটু খাতা কলম নিয়ে ক্যালকুলেশনটা করো, সেটা হচ্ছে এই x1 এর জায়গায় এটাকে তোমরা 5 ধরো, x1 এর জায়গায় 5 ধরে তোমরা x2 এর ভ্যালু বের করো। x2 এর ভ্যালু তাহলে x1 আর x2 এর ভ্যালু বের করে z এর ভ্যালুতে বসাও, বসায় z এর ভ্যালু বের করো। সবাই একটু করো, যে বললাম যে আমরা 1 ইউনিট ইনক্রিজ করব, তাহলে প্রথম রিসোর্সটাকে 4 এর পরিবর্তে 1 ইউনিট ইনক্রিজ করে 5 হলো। এখন এটাকে তোমরা x1 এর ভ্যালু তাহলে এই যে 5 হইলো, এখানে তোমরা x1 এর ভ্যালু 5 বসাও, বসায় একটা x2 এর ভ্যালু বের করো, সেই x1 এর ভ্যালু আর x2 এর ভ্যালু z এর ভ্যালুতে বসায় দিয়ে তোমরা z এর ভ্যালুটা বের করো। একইভাবে এই একটা ক্যালকুলেশন এভাবে করবা। সেকেন্ড ক্যালকুলেশন করবা, এই 4 এর জায়গায় 4 থাকবে 1 নম্বর ইকুয়েশনে, এই 12 এর জায়গায় ইউজ করবা 13, এই 13 ইউজ করে x2 এর ভ্যালু বের করবা। সেখান থেকে এই x2 এর ভ্যালুটা থার্ড ইকুয়েশনে বসাই দিলে একটা x1 এর ভ্যালু পাবা। সেই x1 আর x2 এর ভ্যালু এই z এর ইকুয়েশনে বসাই দিয়ে একটা z এর ভ্যালু বের করো। থার্ড কেসে করবা যে উপরের 4 আর 12 ঠিক রেখে এই 18 টাকে 19 করবা। 19 করার ফলে তোমরা এখান থেকে একটা x1 আর x2 এর ভ্যালু বসাই দিয়ে 19 থেকে x1 এর একটা x2 এর ভ্যালু সেটা বের করে z এর ভ্যালুতে বসাবা, বসায় z এর ভ্যালুটা বের করো। তাহলে এই তিনটা কেসের ক্যালকুলেশন করে একটু আমাকে রেজাল্ট গুলো বলো, কি পরিমাণ তোমাদের রেজাল্ট গুলো আসে।
মানে থার্ড ইকুয়েশনটার জন্য কিভাবে করব সেটা? জি স্যার। আচ্ছা, যদি আমি এভাবে করি যে প্রথমটা হচ্ছে আসলে x1 equal to 5 ধরবো। x1 equal to যদি 5 ধরি তাহলে 3x1 মানে 15 প্লাস 2x2 equal to হচ্ছে 18। থার্ড ইকুয়েশনের ভ্যালুটা বসে দিচ্ছি। তাহলে x2 15 18 মাইনাস 15 মানে 3/2। এখন x2 এর ভ্যালু 3/2, x1 এর ভ্যালু 5, এই ভ্যালুগুলো আমরা z এর ইকুয়েশনে বসাবো। তাহলে z এর ইকুয়েশনে যদি বসাই 3x1, তাহলে 3 into 5 15, স্যার এটার জন্য 22.5 এরকম আসতেছে। হ্যাঁ 5 into 3/2, এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে পাওয়া যাবে হচ্ছে 22.5। আচ্ছা, আগে z এর ভ্যালু কত ছিল? 36, এখন হচ্ছে 22.5। তাহলে কি ইনক্রিজ করতেছে z এর ভ্যালু? আমরা যে রিসোর্সটা ইনক্রিজ করলাম, স্যার ডিক্রিজ করতেছে। 4 এর পরিবর্তে আমরা 5 করলাম। তো রিসোর্স ইনক্রিজ করা বা ক্যাপাসিটি ইনক্রিজ করা মানে তো একটা কস্টিং ছাড়া তো আর ক্যাপাসিটি ইনক্রিজ করা যায় না। হয় মেশিন বাড়াও অথবা এক ঘন্টা ফ্যাক্টরি প্রোডাকশন বাড়ানো মানে তো একটা ভালো অ্যামাউন্টের ওভারটাইম দিতে হবে। ধরো কত এমপ্লয়ি আছে, তাহলে এই বা একটা লাইনের যদি হয় তাহলে একটা লাইনে কত এমপ্লয়ি আছে, এই সমস্ত এমপ্লয়ীদেরকে ধরো স্যালারি দিতে হবে। সবকিছু মিলাই কিন্তু 1 ঘন্টা প্রোডাকশন ইনক্রিজ করা কিন্তু ভালো একটা অ্যামাউন্টের ইনক্রিজ। তাহলে এই পরিমাণ যে ইনক্রিজ করব, তাহলে ইনক্রিজ করার ফলে কিন্তু আমার প্রফিট বাড়তিছে না, বরং আরো প্রফিট কমে যাচ্ছে। এই কারণে যেহেতু প্রফিট কমে যাচ্ছে, তার মানে আমরা কিন্তু এটাকে ইনক্রিজ করে কিন্তু লাভ নাই। এই B1 এর যে রিসোর্সটা, এইটাকে কিন্তু ইনক্রিজ করে লাভ নাই। যেহেতু প্রফিট বাড়তিছে না, এই কারণে আমরা এইটার শ্যাডো প্রাইস কি বলতেছি y স্টার 1, এইটার শ্যাডো প্রাইস কি বলতেছি 0। তাহলে সিমিলার ভাবে তোমরা যারা এটা করছো যে 2x2 কে তোমরা 13 ধরছো, তাহলে x2 এর ভ্যালু আসছে 7.5, বা x2 এর ভ্যালু আছে 7.5 মানে 15/2 এরকম আসছে। সরি 15 না, 13/2। 13 12 প্লাস 1 মানে 13, তাহলে x2 এর ভ্যালু আছে 13/2। এখন x2 এর 2x2 এর ভ্যালু তাহলে 13, এটা বসায় দিলে 3x1 equal to 18 minus 13 মানে 5, তাহলে x1 এর ভ্যালু আসবে হচ্ছে 5/3। এই ভ্যালুটা যদি এই x1 equal to 5/3 আর x2 equal to হচ্ছে 13/2, এই ভ্যালুগুলোকে তোমরা যদি z এর ভ্যালুতে বসায় দাও, z এর ভ্যালু আসবে একজন অলরেডি বলছে 37.5। আবার একটু ক্যালকুলেট করে দেখো যে 37.5, x1 এর ভ্যালু 5/3, তাহলে 3x1, তাহলে 3 কাটা যাবে 5 থাকবে। আর 5x2, 5 into 13/2, 65/2 মানে হচ্ছে 32.5। তাহলে 32.5 আর 5 মিলে হচ্ছে 37.5। তাহলে z এর ভ্যালু 37.5, আগে ছিল 36। তাহলে ইনক্রিজ করতেছে কত? 37.5 থেকে 36 যদি মাইনাস করি, তার মানে হচ্ছে 1.5 বা 1.5 বা 3/2 যে ভাই বলো। তাহলে y2 স্টার, এটাকে আমরা বলতেছি 1.5 বা 3/2। দেখো এই যে সিমপ্লেক্স মেথডের এই টেবুলার ফর্মের সাথে কিন্তু মিলে যাচ্ছে। এই যে লাস্ট যে লাইনটা ছিল দেখো, দ্য সিমপ্লেক্স মেথড আইডেন্টিফাইজ দ্য শ্যাডো প্রাইস y I dash coefficient of the ith slack variable। তাহলে x1 x3 ছিল ইকুয়েশন 1 এর বা p1 এর জন্য স্ল্যাক ভেরিয়েবল, তাহলে ওই ভেরিয়েবলের শ্যাডো প্রাইস হচ্ছে 0। সেকেন্ড হচ্ছে 3/2,
পরেরটা 1 আসবে। কিভাবে আসবে দেখাই দিচ্ছি। তাহলে আমরা 18 এর পরিবর্তে এটাকে করতেছি 19, এটাকে করতেছি 19। এখন দেখো 2x ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে 2x ইকুয়াল টু যদি 12 হয় তাহলে এখানে 12 বসাই দিই। তাহলে 3x অন ইকুয়াল টু কত হবে? 19 মাইনাস 12 মানে 7। তাহলে x অন হবে হচ্ছে 7/3। এভাবে করতে পারো, অথবা এভাবেই করো। তাহলে x2 এর ভ্যালু হচ্ছে 6। তাহলে এখন এই ভ্যালুগুলো যদি আমরা z এর ইকুয়েশনে বসাই দিই, z ইকুয়াল টু 3x অন, তাহলে 3 ইন্টু x অন এর ভ্যালু 7/3, 3 কাটা গেলে থাকবে 7 প্লাস 5x2, 5 ইন্টু x2 এর ভ্যালু হচ্ছে 6। তাহলে 5 ইন্টু 6 মানে হচ্ছে 30, 30 প্লাস 7 মানে হচ্ছে 37। তাহলে z এর ভ্যালু এখন হচ্ছে 37, আগে ছিল 36, 37 মাইনাস 36 ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে ইকুয়েশন 0 তে বা z এর ইকুয়েশনে এক ভেরিয়েবলের ভ্যালুগুলো ইনক্রিজ করতেছে, যে 1 ইউনিট পরিমাণ রিসোর্স বা ক্যাপাসিটি যদি ইনক্রিজ করা হয় তাহলে প্রফিটে কি পরিমাণ মার্জিনাল চেঞ্জ হবে। এগুলো আলটিমেটলি সব বলা হয়ে গেছে আসলে। রিসোর্স আই, প্রোডাকশন ক্যাপাসিটি অফ প্ল্যান্ট আই ইকুয়াল টু 1 2 3 ছিল, বিং মেড অ্যাভেলেবল টু দ্য টু নিউ প্রোডাক্টস আন্ডার কনসিডারেশন। বিআই ছিল হচ্ছে আওয়ার অফ দ্য প্রোডাকশন টাইম পার উইক, একটা ছিল 4, একটা ছিল 12, একটা ছিল 18, রাইট হ্যান্ড সাইড যেটা। এরপরে শ্যাডো প্রাইস 0, 3/2 আর হচ্ছে 1। এরপর আমরা ক্যালকুলেট করেও দেখলাম কিভাবে আসে। এটা গ্রাফিক্যাল ভাবেও আমরা দেখতে পারি। গ্রাফিক্যাল ভাবে হচ্ছে দেখো, আমার ছিল অপটিমাম সলিউশন ছিল 2 6। আমরা যখন ভ্যালুটা চেঞ্জ করি তখন এই যে 5/3, 13/2 এরকম হয়। রেজাল্ট আসছিল 37.5 বা 37.5। তাহলে আমরা এভাবে গ্রাফিক্যাল ভাবেও এগুলোকে দেখতে পারি। দেখো, সিন্স জেড ইজ এক্সপ্রেসড ইন থাউজেন্ডস অফ ডলার্স, আমরা জেড এর প্রফিট পার উইক পার ইউনিটে ছিল 3000 আর হচ্ছে 5000। এরপরে আমরা অবজেক্টিভ ফাংশনে 3x1 আর 5x2 যেহেতু ধরছি, তার মানে এখানে x1 এর 1 ইউনিটের মানে হচ্ছে $1000। তাহলে সেটাই বলা হচ্ছে যে সিন্স জেড ইজ এক্সপ্রেসড ইন থাউজেন্ডস অফ ডলার্স অফ প্রফিট পার উইক, y2 স্টার 3/2, y2 star 3/2, এটা indicates that's adding on more hour to production time for week in plan 2। তার মানে y2 ড্যাশটা ছিল কি প্ল্যান 2 এর ক্ষেত্রে। তাহলে প্ল্যান 2 এর ক্ষেত্রে আমরা যদি 1 আওয়ার মোর প্রোডাকশন টাইম অ্যাড করি পার উইকে, তার মানে 12 এর জায়গা 12 ছিল, 12 এর জায়গা 1 আওয়ার বাড়ায় যদি আমরা 13 করি, সেক্ষেত্রে আমরা শ্যাডো প্রাইস পাইছিলাম 3/2। তাহলে 3/2 ইন্টু হচ্ছে 1000 করে প্রতি ইউনিটের জন্য প্রফিট। তাহলে 3/2 ইন্টু 1000 মানে হচ্ছে 1500। তাহলে সিন্স জেড ইজ এক্সপ্রেসড ইন থাউজেন্ডস অফ ডলার্স অফ প্রফিট পার উইক, y2 ড্যাশ স্টার equal to 3/2 indicates that adding on more hour of production time per week in plan 2 for those two new products would increase their total profit $1500 per week। তার মানে 1 ঘন্টা রিসার্চ বাড়ানোর জন্য আমার প্রফিট $1500 ইনক্রিজ করবে পার উইক। এখন শুড দিস অ্যাকচুয়ালি বি ডান, আমরা কি এখন এই 1 ঘন্টা বাড়াবো কি কমাবো? এখন প্রোডাকশন টাইম তো অ্যাভেলেবল, বা দিনে তো ঘন্টা যদি 3 শিফট বলো তাহলে 24 ঘন্টা ম্যাক্সিমাম অ্যাভেলেবল, চাইলে তো কেউ 24 ঘন্টার চেয়ে বাড়াইতে পারবে না। অথবা যদি কোথাও 2 শিফট চলে, যদি 12 ঘন্টা করে চলে শিফট একভাবে, তাহলে সেখানেও ধরো নিয়ম ছাড়াও যদি 12 ঘন্টা ভাবে চলে, তাতেও তো 12 12 24 ঘন্টা, চাইলে তো কেউ 25 ঘন্টা বানাইতে পারবে না, টাইমের তো কনস্ট্যান্ট।
তাহলে নিশ্চয়ই এই সময় অন্য কোনো একটা প্রোডাকশন চলতেছিল, অন্য কোনো একটা প্রোডাক্টের প্রোডাকশন চলতেছিল। এই প্রোডাক্ট 1 আর প্রোডাক্ট 2 বাদে বা দুই ধরনের নতুন গ্লাস ডোর বাদে ওই 1 ঘন্টা যে আমি এইখানে অ্যালোকেট করব, তাহলে আগে তো অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ওই 1 ঘন্টা ইউজ হইতেছিল। এখন আমাকে দেখতে হবে it depends on the marginal profitability of the other products currently using this production time. ওই 1 ঘন্টা এখন অন্যান্য যে প্রোডাক্ট ইউজ করতেছে তাদের ওই 1 ঘন্টার প্রফিট যদি $1500 চাইতে বেশি হয়, তাহলে আমরা যেটা প্রোডাকশন করতেছিলাম ওই 1 ঘন্টায় সেগুলাই প্রোডাকশন করতে থাকবো। আর যদি দেখা যায় যে না, ওইগুলার মার্জিনাল প্রফিট এই $1500 চাইতে কম, সেক্ষেত্রে আমি এই 1 ঘন্টাকে এই প্রোডাক্ট 1 আর প্রোডাক্ট 2 এর ক্ষেত্রে আমি অ্যাসাইন করবো। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, আমাদের যে তিনটে ইকুয়েশন ছিল, উম, এই যে x1 ইকুয়াল টু যদি 4 বলি, 2x2 ইকুয়াল টু ছিল 12, আর এটা ছিল 3x1 প্লাস 2x2 ইকুয়াল টু ছিল হচ্ছে 18। এখানে আমাদের সলিউশন ছিল, অপটিমাম সলিউশন ছিল 2 6। 2 6 সলিউশন বসাই দিলে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6, 6 ইন্টু 2 মানে হচ্ছে 12। তাহলে 6 প্লাস 12 মিলে 18টা, 8 লেফট হ্যান্ড সাইডে 18, রাইট হ্যান্ড সাইডে 18। একইভাবে 2 ইন্টু 6 মিলে 12, লেফট হ্যান্ড সাইডে 12, রাইট হ্যান্ড সাইডে 12। কিন্তু প্রথম ইকুয়েশনে দেখো, এখানে x1 এর ভ্যালু 2, তাহলে x1 হচ্ছে 2, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 4। যেহেতু লেস দ্যান ইকুয়াল, এটাকে আমার লেস দ্যান ইকুয়াল সাইন যেহেতু এখানে ছিল, তাহলে x1 এর ভ্যালু 2 আর রাইট হ্যান্ড সাইডে 4, এটা তাহলে এগ্রি করে, মানে কোনো প্রবলেম নাই। এখন একটু খেয়াল করো, আমরা y1 স্টারকে 0 বলছি কেন? কারণ দুইটা কারণ। একটা হচ্ছে টেবুলার ফর্মে যদি দেখি সেক্ষেত্রে এখানে x3টা ছিল হচ্ছে যে বেসিক ভেরিয়েবল, বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট আমরা জানি z এর হতে 0। তাহলে z এর হতে যেহেতু 0 ছিল বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট, তাহলে x3 এর কোএফিসিয়েন্ট 0, তার মানে প্ল্যান্ট অন এর শ্যাডো প্রাইস 0। আমরা এইভাবে টেবুলার ফর্ম দিয়ে বলতে পারি। আর হচ্ছে আমরা যদি জাস্ট এভাবে প্রফিট ক্যালকুলেশন করে বলি, সেক্ষেত্রে রিসোর্স অনের জন্য বা এক্ষেত্রে রিসোর্স অনের জন্য আমার ছিল 36 ছিল অপটিমাম সলিউশন। আর আমি রিসোর্স অন যদি 1 ইউনিট ইনক্রিজ করি, এরপরে আমার অপটিমাম সলিউশন কিন্তু আসতেছে 22.5, মানে আমার প্রফিট আসতেছে 22.5 ইন্টু 1000। যাই হোক, তাহলে 36 এর চাইতে 22.5 যেহেতু কম, এই কারণে আমরা এটাকে 0 বলছিলাম। So now note that figure 4.8, why y1 star is 0? Because the constraint on resource x1 less than is 4 is not binding. এই যে দেখো, x1 এর ভ্যালু তো লেফট হ্যান্ড সাইডে 2 আর রাইট হ্যান্ড সাইডে 4, এই কারণে ম্যাক্সিমাম এখানে 4 এর জায়গায় 2 ইউজ হচ্ছে, মানে অপটিমাম ভাবে ইউজ হচ্ছে 2। তো এই 2টাকে যদি আমি ইনক্রিজ, 4টাকে যদি ইনক্রিজও করি, আমার কিন্তু তাতে খুব একটা লাভ নাই, কারণ আমার ওই 2 পরিমাণে ইউজ হবে রিসোর্স। যেহেতু এখানে মাত্র 2 পরিমাণ ইউজ হচ্ছে, তাহলে আমার রিসোর্স এখানে 4 এর জায়গায় 5 থাকলেও আমার অপটিমাম সলিউশন বা প্রফিটের মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না, অথবা 5 এর জায়গায় 6 থাকলেও এখানে চেঞ্জ হচ্ছে না। এই কারণে আমরা এই দুইটাকে বলতেছিলাম বাইন্ডিং ইকুয়েশন বা বাইন্ডিং কনস্ট্যান্ট, আর ইকুয়েশন 1 কে বলতেছিলাম নন বাইন্ডিং কনস্ট্যান্ট। Because the constant on resource 1 x1 less than equal 4 is not binding on the optimum solution 2 6. This is a surplus of this resource. Therefore, increasing beyond 4, 4 এর চাইতে যদি ইনক্রিজ করি, cannot yield a new optimum solution with a larger value of z. আমরা ইকুয়েশন 1 এর ক্ষেত্রে বা প্লান্ট 1 এর ক্ষেত্রে 4 এর ভ্যালুটা যদি আমি ইনক্রিজ করিও, এরপরেও লার্জার জেড বা 36 এর চেয়ে বেশি জেড আমরা পাবো না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, অন্য বাকি দুই ইকুয়েশনের ক্ষেত্রে, বাই কন্ট্রাস্ট, দ্য কনস্ট্যান্ট অফ দ্য রিসোর্সেস 2 and 3, এটাও ছিল বাইন্ডিং কনস্ট্যান্ট, এটাও ছিল বাইন্ডিং কনস্ট্যান্ট। এই 2 আর 3 তে 2x1 less than equal 12, 3x1 plus 2x2 less than equal 18 আর হচ্ছে বাইন্ডিং কনস্ট্যান্ট। যেহেতু বাইন্ডিং কনস্ট্যান্ট,
the constant that hold the equality at the optimum solution. এই যে অপটিমাম সলিউশনে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়েছে, এই কারণে আমরা বলতেছি অপটিমাম সলিউশনে ইকুয়ালিটি ফর্ম করে। Because the limited supply of these resources b1 equal to 12 b3 equal to 18 binds z from being increased further. যেহেতু এরা বাইন্ডিং কনস্ট্যান্ট, এই কারণে এই b1 হচ্ছে 12 b3 equal to 18, এই কারণে z এর ভ্যালু ইনক্রিজ করতে পারতেছে না। এই কারণে দে হ্যাভ পজিটিভ শ্যাডো প্রাইস। b2 আর b3 এর ক্ষেত্রে শ্যাডো প্রাইসটা এই কারণে পজিটিভ আসছে। কেন? কারণ এগুলো বাইন্ডিং কনস্ট্যান্ট ছিল। যদি b1 আর b3 এর ভ্যালু ইনক্রিজ করি সেক্ষেত্রে আমার শ্যাডো প্রাইস পজিটিভ আসে, কারণ প্রফিট ইনক্রিজ করে। Economists refer that such are free goods resource with a zero shadow price. যেমন এই যে রিসোর্স 1 যেটা ছিল, এখানে যেহেতু নন বাইন্ডিং হলে আমরা সেটাকে বলতেছি ফ্রি গুডস। যেগুলো বাইন্ডিং কনস্ট্যান্টস তাদেরকে আমরা বলবো স্ক্যার্স গুডস। তার মানে এই যে 12 আর 18 আওয়ার যেটা ছিল, এই দুইটাকে আমরা বলবো, মানে প্ল্যান 2 আর 3 এটাকে বলবো আমরা স্ক্যার্স গুড। আর যেটা নন বাইন্ডিং হবে প্ল্যান্ট 1, এটাকে আমরা বলবো ফ্রি গুডস। তাহলে শ্যাডো প্রাইস 0 থাকলে সেই এটাকে আমরা বলতেছি ফ্রি গুডস, আর শ্যাডো প্রাইস যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা এটা বলতেছি স্ক্যার্স গুড। How we will identify tabular form whether a constant is binding or not? এটা তো আমরা আগের স্লাইডের একদম লাস্ট লাইনে বুঝতে পারছি যে কোনো একটা বাইন্ডিং কনস্ট্যান্টকে কিভাবে বোঝা যাবে। শ্যাডো প্রাইস যদি 0 হয় তাহলে আমরা সেটাকে বলবো নন বাইন্ডিং, আর শ্যাডো প্রাইস যদি পজিটিভ হয় সেক্ষেত্রে বলবো বাইন্ডিং। অথবা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবলের ভ্যালু যদি 0 হয় তাহলে সেটাকে আমরা বলবো স্ল্যাক ভেরিয়েবল উইল বি 0 and the constant is binding। তার মানে x3 এর যে এই সলিউশনের ক্ষেত্রে আমাদের ভ্যালু আসছে, দেখো x আমরা এরকম বলছিলাম x1 এর ভ্যালু 2, x2 এর ভ্যালু 6, x3 এর ভ্যালু 2, x4 এর ভ্যালু 0, x5 এর ভ্যালু 0। তাহলে x4 আর x5 এই দুইটার ভ্যালু যেহেতু 0, তাহলে এটাকে আমরা বলতে পারি বাইন্ডিং কনস্ট্যান্ট। Then a positive share price y1 dash for resource I means that total profit z can be increased by yi dash by purchasing one more unit of the resource at its regular price. মানে রেগুলার যে প্রাইসিং আছে, মানে 1 ইউনিট বিআই ইনক্রিজ করার জন্য বা পারচেজ করার জন্য সেট যে পরিমাণ ইনক্রিজ করবে সেটাকে আমরা বলতেছি পজিটিভ শ্যাডো প্রাইস, যদি পজিটিভ ভাবে ইনক্রিজ করে। কিন্তু যদি প্রিমিয়াম প্রাইস পে করতে হয়, মানে হচ্ছে যে 1 ইউনিট রিসোর্স